এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরিয়া সামিরার কথা শুনে আকাশ থেকে পড়লো মনে হয়, বুকটা ছাপ করে উঠল। কলেজে আসা মাত্র শুনতে হলো কাল যে ছেলেটা প্রপোজাল অ্যাকসেপ্ট করে বিয়ে করে চলে যাবে ভেবেছিল, সেই ছেলেটা আর কি বেঁচে নেই। কিভাবে মারা গিয়েছে কেউ জানে না। কি বলছিস কি? সত্যি রে, ক্লাসে তার বন্ধুরা বলা বলে করছিল। আরিয়া রাগে ফুসছে। আরিয়া আর 1 মিনিটও ওইখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, ব্যাগটা কাঁধে তুলে হনহন করে বাড়িতে গেল। কি হলো রে প্রেমা, হঠাৎ কোথায় গেল এভাবে? আমারও কেমন জানি সন্দেহ হচ্ছে। দেখ, আফরান ভাইও কিন্তু আরুকে প্রপোজাল দিয়েছিল, সেও মারা গেছে। আজ আবার সিনিয়র ফাহাদ ভাইও, তাও কাল যার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। দুজনেই কিন্তু আরিয়াকে প্রপোজ করেছিল, আর দুজনেই মৃত্যু। কিছু বুঝতে পারছিস? তাই তো। আচ্ছা, এর পেছনে কে আছে রে? মার্ডার করা আমার মতে এই এলাকায় নির্দয় মানুষটি হলো আফরান ব্রাদার। সামিরা ঢোক গিলে বলল, সেটা তো ভেবে দেখিনি, কিন্তু ভাইয়া কেন এদেরকে মারতে যাবে? আরিয়া সোজা বাড়ি চলে এসে জাফর সাহেবকে কল দেয়। চাচা, তোমার বড় ছেলে কোথায় কাজ করে? কেন, কি হয়েছে? হঠাৎ আফরানের খোঁজ নিচ্ছিস? যেটা বললাম তার উত্তর দাও। সেটা আমি ঠিকভাবে জানি না, কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞেস অব্দি করিনি। ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে। ফোন নাম্বার আছে? আছে, অনেক আগের, এখনো সেটা ইউজ করে কিনা জানি না। যেটা আছে সেটাই দাও। স্যার, কখন থেকে আননোন নাম্বার থেকে কল আসছে? আফরান গরম চোখে তাকায় তানভীরের দিকে। মিটিং চলাকালীন কারো ফোন বা বাড়তি কথা একদম পছন্দ নয়। বারবার কল আসছে দেখে তানভীর কানের কাছে গিয়ে বলল, স্যার, জরুরি তো হতে পারে, একটু দেখেন না। আফরান তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মিটিং রুম থেকে সোজা গিয়ে গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ এমন হওয়ায় কারোই বোধগম্য হলো না। তানভীর তাদেরকে সামনে নিয়ে বলল, স্যার জরুরিতে গিয়েছে, আজকের জন্য মিটিং এখানেই সমাপ্ত, কালকে আবারও এটা নিয়ে মিটিং থাকবে। বলে তানভীরও রুম ছাড়ে। পেছনে গাড়ি করে তানভীর আফরানকে ফলো করে। আফরান সোজা বাড়ির ভেতরে ঢুকে আরিয়ার রুমে গিয়ে ওদের তৎ চেপে বলতে লাগলো, হ্যাঁ মেয়ে, তোমার প্রবলেম কি? কমন সেন্সটুকু নেই? জরুরি কাজে থাকতে পারি না বলে হাতের কাছে ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল। আরিয়া আফরানকে দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল, আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন আর কালো টাকা, তাই না মিস্টার আফরান? বাড়াবাড়ি করো না বলে দিলাম। যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না। বাহ, একদম নিষ্পাপ আপনি। শুনুন, আমার সামনে একদম নিষ্পাপ সাজার অভিনয় করবেন না, ওকে? কেন করলেন এটা? আবারও আরেকটা খুন? এত পাষাণ্ড কেন আপনি? নিজের মতো চলেন, ভালো কথা তো কিছু বলেনি, কেউ কিছু তো বলেনি, কিন্তু কোনো মায়ের কোল খালি করতে বুক কাঁপলো না আপনার? এত পাষাণ্ড কেন? জবাব দিন। আফরান আরিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দুই গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কি বললাম বুঝিস না? যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না। আর কি জানতে হবে আমায়? দিনে কয়টা খুন করেন সেগুলো বলেন। এত এত মানুষ খুন করেন কিভাবে? মায়া বলতে কিছু নেই ভেতরে? না, নেই। আমার কারোর জন্য কোনো পিছুটার নেই। 1000টা খুন করবো, তোর সমস্যা? বল, কি সমস্যা তোর? তোকে মারতেও আমার কলিজা কাঁপবে না, বুঝেছিস? এবার ভাব আমি কেমন হতে পারি। বারবার এক কথা আমার পছন্দ না। বাহ, গুড, ভেরি গুড। মেরে দিন আমায়, একদম মেরে দিন। এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই ভালো। বলেই আফরানের শার্টের নিচ থেকে আকস্মিক রিভলভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরলো। আফরান অবাক হলো। পাগল হয়ে গেছো তুমি? সেন্স আছে নাকি নেই? আজ হয়তো আপনাকে মারবো, নয়তো নিজে মরবো, কিন্তু আপনাকে মেরে কি করব বলুন তো? কোনো লাভ নেই আমার জন্য এত ঝামেলা, তাই তো? ওকে, নিজেই শেষ করে দিব। বলে বন্দুকটা নিজের মাথায় ঘোরালো। আমি এমনিতেও বাঁচতে চাই না। আমি নিজের সতীত্ব হারিয়েছি। আমাকে আপনি স্পর্শ করেছেন আপনার ওই পাপিষ্ঠ হাতে, আমায় ছুঁয়েছেন, তাই না? নিজেকেই শেষ করে দেব। আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট। দেখো আরু, তুমি এবার বাড়াবাড়ি করছো। এটা আমার কাছে দাও বলছি। একটু এদিক ওদিক হলেই।
কি হবে? মারা যাব, তাই তো? আমার তো মরতেই ইচ্ছা। এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন, বেঁচে থেকেও মরে গেছি। দেখো, তোমার যা ইচ্ছা আমাকে বলো, আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো? ঠিক আছে, আর জ্বালাবো না, তোমার সামনেও আসবো না, প্রমিস। কিন্তু এটা দিয়ে দাও। আর আমি ওই ছেলেটাকে শুধুমাত্র থ্রেট দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি খুন করিনি। সুন্দর জোকস বলেছেন। আপনি থ্রেট দিয়েছেন কিন্তু মারেননি, এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি। আচ্ছা, যা ইচ্ছা করুন, 1000টা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। কি শুরু করলে তুমি? বললাম তো আর আসবো না তোমার কাছে, এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে। পরের বার কিছু হওয়ার সুযোগটাই দিব না। আরও স্টপ, আমি মিথ্যে বলছি না, প্রমিস প্রমিস, আর তোমায় ডিস্টার্ব করব না। আরিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। ট্রিগার চাপ দেওয়ার ঠিক সেই মুহূর্তে আফরান চিৎকার করে ওঠে। আরিয়া হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি। আফরান পাশে টি টেবিলের ওপর থেকে গ্লাসটা ভেঙে নিজের ঠিক বুক বরাবর বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচু হয়ে হাঁটু কেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আরু, আমি তোকে বিশ্বাস করতে পারবো না, আর আটকাতেও পারবো না, কিন্তু কিন্তু নিজেকে তো আটকাতে পারবো। আফরান থেমে থেমে এই কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসে। আরিয়া দ্রুত এসে আফরানের সামনে বসে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন? হ্যাঁ, পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে নিজে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো? দেখলেন, আবার প্রমাণ হয়ে গেল আপনি সত্যি একটা সাইকো। আফরান রক্ত মাখা হাত দুটো দিয়ে আরিয়ার চোখে জল মুছতে গিয়েও আটকে যায়। আরিয়া চোখের জল মুছো, দেখো একদম কাঁদবে না, আমি তোমাকে আর ছোঁবো না আমার এই অপবিত্র হাতে। কেঁদে কেঁদে বলতে লাগলো, আচ্ছা, এখন আমি কি করব? আমার কি করা উচিত? হ্যাঁ, চাচাকে কল দিই। আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলে, লাগবে না, আমার ওইভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর, কিন্তু তোমাকে দেখে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম। এইটুকু বলেই শব্দ করে আবারও, হয়তো তীব্র ব্যথায়, নয়তো কারো অবাধ্যতার কারণে নিজেকে এভাবে আঘাত করেছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে দেখে পার হয়ে যায়, জানো। আজ বিষাদ ছুঁয়েছে এই বুক। তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছু কাল, তোমাতেই নিজেকে বিলীন করতে চেয়েছিলাম। সেসব কিছুই হলো না। আমার ভেতরে আজ শুধু আফসোসের বসবাস। শুধু তুমিতেই আমার শূন্যতা, আবার তুমিতেই ভরা। আফরান কথাগুলো থেমে থেমে বলেছিল। আফরান নিজেকে আর সামনে রাখতে পারছে না, ঢলে পড়লো ফ্লোরে। কথা বলুন, দেখুন আমি শুনছি। আজ আপনাকে শুনবো, আপনাকে বুঝবো। বলুন আরো কিছু। হঠাৎ কেউ একজন এসে আফরানের সামনে বসে পড়ল। আর স্যার, কি হয়েছে আপনার? ভাবি, বসের কি হয়েছে? কথা বলছে না কেন? আরিয়া বিস্মিত হলো, কে উনি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট তানবীর। বলুন না আরো কিছু। আমি জানি না কিছু। উনি একটু আগেই তো কথা বলছিলেন। প্লিজ হসপিটাল নিয়ে চলুন না, ওনার কিছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠিয়ে গাড়িতে বসালো। আমিও যাব। সরি, আমি ছাড়া হসপিটালে কেউ যেতে পারবে না। আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। কাজের মহিলা লতা বলল, আফামনি কাইন্দেন না, স্যারের কিছু হইব না। কিন্তু স্যার রে কেডায় কি করলো? খানিক আগেই তো উফরে গেছিল দেখলাম। আরিয়া লতাকে জড়িয়ে ধরে বলল, খালার শব্দ সামার, আমি মেরেছি ওনাকে। লতা অবাক হয়ে বলল, কন কি আফামনি, আমি আপনারে চিনি। আপনি তো স্যাররে উল্টা ভয় ফান দেহি, আপনি কেমনে মারবেন? আরিয়া কিছু না বলে ডুকরি কাঁদতে লাগলো। আজ 2 দিন হয় গ্রামে এসেছি। আয়ুষ ভাইয়াও জামিন পেয়েছে। কিভাবে হয়েছে জানা নেই, কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে। এটুকু জানা সবার। গ্রামে আসার কারণ আমার বোন ছায়ার 10 বছরের জন্মদিন উপলক্ষে আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়ে চাচা আর সামিরার জোড়াজুড়ির জন্য। আসার পরেও কারোর সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা উল্টাপাল্টা হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে? আজ
আজ 12টার পরেই কেক কাটা হবে, বাড়ি ভর্তি মানুষ। এর আগেও হয়েছিল, কিন্তু এবারেরটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই কাল চলে যাব ভাবছি, কিন্তু মিস করছি একজনকে। মনে পড়ছে ভীষণভাবে। সেদিনের পর আর দেখিনি আফরাম ভাইকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন। এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না, তাহলে কেন কেঁদেছিলাম এত? জানি না কিছু জানি না, তবে খুব কষ্ট হয়েছিল সেদিন, এটুকু বলতে পারি। আমি আয়নার সামনে বসে সাজগোজ করছি আর ভাবছি এসব। কারো ডাকে ধ্যান ভাঙে। পেছন ঘুরে তাকিয়ে আয়ুষ ভাইয়াকে দেখি। কখন আসলে ভাইয়া? পাগল হলে তো এটা ভাবতে যাব আমি। হ্যাঁ, আমার এখনো বুদ্ধি আছে, বুঝলে? আয়াস হাসলো। আমি গেলাম, জলদি নিচে আসো। 12টা বাজতে আর মাত্র 15 মিনিট আছে, শুনেছিস? আরিয়া ঘড়ির দিকে তাকে তাড়াহুড়ো করলো, কিন্তু আগে গেলে যদি আরিয়াকে ওসব উল্টোপাল্টা জিনিস মাখিয়ে সাজ নষ্ট করে দেয় ভেবেই সবার শেষে যাওয়ার মনোভাব করলো। ভাবনার মাঝে হঠাৎ সামিরা এসে বলল, জলদি চল, লেট হয়ে যাচ্ছে তো। সবাই হাতের তালি দেওয়া শুরু করলো। আরিয়া বুঝলো না হঠাৎ এভাবে তালি বাজানোর মানেটা। এখনো তো কেক কাটেনি, তাহলে আরিয়ার পাশে আরিয়া আসলো, বলল, সবাই এভাবে কি দেখছে গো ভাইয়া? আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে? আজ একটু বেশি সুন্দর লাগছে। সব সময়ের মতোই তো হালকা সেজেছি, তাহলে আজ কেন? আমার কথার রেস্ট টেনে বাবা এসে বলল, এটাই আমার বড় মেয়ে। সবাই যেটা ভাবছেন সেটাই। এই যে দেখছেন, আমার মেয়ে ফিয়ন্সে হতে চলেছে। আজ এখানে দুটি অনুষ্ঠান হবে। প্রথমে তো আয়ুষ বাবার সাথে আমার মেয়ের আংটি বদল হবে, পরে ছোট মেয়ের জন্মদিন। আরিয়া যেন আকাশ থেকে পড়লো। বাবা কি পাগল হয়ে গেল? এসব কি বলছে? আয়ুষের সাথে বিয়ে? হোয়াট ইজ দিস? আরিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলল, এসব কি বাবা? বাবা আরিয়ার কথাটা যেন শুনলই না। আরিয়া আয়াস ভাইয়ার দিকে তাকিয়ে বলল, পাশ থেকে, এসব কি ভাইয়া? এটা কি মজা করার সময়? তাও এমন মজা? আমার একদম ভালো লাগছে না এটা। কেন, তুই আমার পছন্দ করিস না? এসব কি বলছো আয়ুষ ভাইয়া? আমি তোমাকে পছন্দ করি, বাট ওভাবে। তাহলে প্রবলেম কোথায়? যা হচ্ছে মেনে নে। তার মানে তুমি আগে থেকে জানতে? না, এসে জেনেছি। বাবার চাচা মিলে আগেই ডিসাইড করে নিয়েছিল। আসার পর জেনেছো? আমি এখন জানলাম। আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? পাশ থেকে রহিমা বেগম বলে উঠলেন, আস্তে কথা বলো, আর তোমার মতামত কেউ চায়নি। বাবার কথা মেনে নাও। আয়াস ভালো ছেলে, তার কাছে তুমি ভালো থাকবে। এটা আমি অস্বীকার করছি না মা, কিন্তু আর কোনো কিন্তু নয়, সুন্দরভাবে আংটি বদল করে নাও। এঙ্গেজমেন্টটা বাধ্য হয়েই করতে হলো বাবার সম্মানার্থে, না হলে কি যে করতাম নিজেও জানি না। এগুলো কোন ধরনের কথা হলো? এখন কি ওনার সাথে মার বিয়ে হবে ভবিষ্যতে? কথাটা ভাবতেই মাথাটা যেন ব্যথা শুরু হলো। তারপর ধুমধাম জন্মদিনটাও পালন হলো, অথচ আমার এসব বিরক্ত লাগছে, তাই সেখান থেকে রুমে চলে আসলাম। বলিস কি এসব? আরে রাগাস না তো এখন। বাবার সম্মানটাও বাঁচানোর ইচ্ছা ছিল না। যে যাই বল, আরুষ ভাইয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে। আরিয়া হাতের স্কেলটা দিয়ে বেঞ্চে বাড়ি মেরে সামিরার পাশ থেকে সরে গিয়ে অন্য বেঞ্চে বসল। রাগ করিস কেন? সামিরা এমনি বলো, তাছাড়া তোর তো এক্সট্রা চয়েস নেই যে রাগ করবি, তাই না? প্রেমা কথায় হতভম্ব হলো আরিয়া। আসলেই তো, আরিয়া রাগ করছে কেন? বিয়ে তো করতেই হবে, তাহলে যে তাকে ভালোবাসে তাকে করলে প্রবলেমটা কি? কিন্তু তবু কেন এত বিরক্ত লাগছে সবকিছু? ক্লাস শেষে গাড়ি আসলে উঠে বসলো। বসতে বসতে খেয়াল করলো ড্রাইভারের জায়গায় আয়াস। আরিয়া এই মুহূর্তে একদমই সহ্য হচ্ছে না, নিজে জানার পরেও স্বার্থের জন্য মানুষটা আরিয়াকে জানালো না। ওনার সাথে কোনো কথাই নেই আরিয়ার। আরিয়া চুপচাপ বসে আছে বাইরের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর আয়াস নীরবতা কাটিয়ে বলল, এখনো রেগে আছিস? আরিয়া কিছুই বলল না। এভাবে তোকে রাগ করতে দেখলে ভালো লাগে না। আমি ভুল করেছি মানলাম তো, এবার তো মাফ কর। আরিয়া আয়েশের দিকে একবার তাকিয়ে আয়েশের দেয়া ডায়মন্ডের আংটিটা খুলে আয়েশের দিকে ধরল।
বিষয়টাতে আয়াস বোধহয় কষ্টই পেলেন, সাথে সাথে বিষয়টাতে আয়াস বোধহয় একটু কষ্টই পেল, সাথে সাথে গাড়িতে ব্রেক ধরল। আয়াসের আরিয়ার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনই বোধহয় জল গড়িয়ে পড়বে। আরিয়া বুঝতে পেরে বলল, আমার আংটি পরতে ভালো লাগে না। আরিয়াকে কিছু বলল না। আরিয়া বলল, মহা মুশকিলে। আজব এক জীবন আমার, যা কিছু হয় সব বাধ্য হয়ে করতে হয়। যত সব ন্যাকামোর জীবন আমার, না চাইতেও আবার পড়ে ফেললাম। না, পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। আরিয়া কিছু বলল না। রাত্রের খাবার খেয়ে এসে শুয়ে পড়ল, ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিল। কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে একদম। আরিয়া শোয়া থেকে উঠে বসলো, দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে। না, সব অন্ধকার, তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে ভীষণ দেখতে ইচ্ছে করছে, না থাকলে নাই, একটু ওনার রুমটা গিয়ে দেখে আসি, তাও একটু ভালো লাগবে বোধ হয়। আমি টিপ টিপ পায়ে ওনার রুমের দরজা খুললাম, আজ তো লক করা নেই ভেবেই একটু খুশি লাগলো। গিয়ে লাইট না জ্বালিয়ে শুয়ে পড়লাম। বিছানা থেকে সুন্দর ঘ্রাণ আসছে। আচ্ছা, উনি কি বিছানায়ও সুগন্ধি লাগায়? আচ্ছা, ওনার রুমটা তো আজও দেখা হয়নি, একটু আজ যখন সুযোগ পেয়েছি দেখে নেই ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল। আরিয়ার বুকটা কেঁপে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখলো আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো, আরিয়া ঠোক গিল ভয়ে, কাঁপতে লাগলো হাত পা। কিন্তু আরিয়া ভাবনাকে কুলুষিত করে দিয়ে আফরান আরিয়াকে না দেখার ভান করে পাশ কেটে ভিতরে ঢুকে খাটের উপর কোটটা ছুঁড়ে ফেলে গলা টাইটা খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া জানে আফরান ইচ্ছে করে তাকে ইগনোর করছে, এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার, আজ তা দেখে সে কই মুখে কেন কথা ফুটছে না। তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে, তার জন্যই তো ওই দিন নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্য নিজেকে আঘাত করেছিল আফরান। গলা খাকারি দেয়, আরিয়া তাকায়, কিন্তু বুঝতে পারছে না সে তার রুমে আসার জন্য এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো, অথচ আজ কিছুই বলছে না। আর আমি শার্ট চেঞ্জ করব, আমি চাই না কেউ আমার পাপিষ্ঠ শরীর দেখুক। আরিয়া বুঝতে পেরে রুম ছাড়ে। 2টার উপরে বাজে, এখনো আরিয়ার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি? ওই দিন খুব ভাবে বকেছিলাম ওনাকে। হ্যাঁ, বকেছিলাম তো, কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত ওনার কাছ থেকে, কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা, উনি কি সত্যি আমাকে ভালোবাসেন? তাহলে বলেন না কেন? ও, আমি কী সব ভাবছি। উনি আমায় কেন ভালোবাসতে যাবেন? আশ্চর্য, আমি ওনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে গেছেন? ওনার বুকে কি এখনো ব্যথা আছে? না, আর ভাবতে পারছি না, একবার দেখে আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2টা চর খাবো, কি আর হবে, এমনিতেও অভ্যাস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালো আবারও আফরানের রুমের দিকে। পাপা করে আস্তে আস্তে ধীরে রুমে ঢোকার আগেই একবার দরজায় হালকা আওয়াজ করেছিল, জেগে আছে কিনা চেক করতে। বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়া রুমে ঢুকলো। রুমের ড্রিম লাইটটা জ্বালানো, অফ করতে গিয়েও করলো না। অফ করলে যাকে দেখার আছে দেখবে কিভাবে। আরিয়া আফরানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সব কিছু। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে লেপ্টে বসেই বলল, খাটের ওপর 2 হাত রেখে হাতের তালু দিয়ে নিজের 2 গালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগলো, আচ্ছা, আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বাজে বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে, আমাকে আগের মতো জ্বালাতন করেননি। কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়েই ভাবছি, কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি, কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে কোথাও চলে যেতে। তাহলে আপনি কি একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকেই খুঁজছি বলতে পারবেন? আরিয়ার কোমল কঞ্চ এগুলো বলে 2 ফোঁটা চোখের জল ফেললো। আরিয়া আফরানের বুকে দৌড়ে দেখতে চাইলো তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাত বাড়ল আকস্মিক। আরিয়ার হাতটা আফরান ধরে বলল, এই পাপিষ্ঠ শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। আরিয়া ভয় কেঁপে উঠলো। আরিয়া, আপনি কখন উঠলেন? ঘুমিয়েছি কখন মানে? কিছু না, তাই এখানে কেন এসেছো?
আমি তো জ্বালাইনি তোমায়, আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দেইনি, তাহলে কেন এসেছো? ফুপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আমি উত্তর চাইনি। আরিয়া এবার মৃদু শব্দ করে কাঁদতে লাগলো। আফরান পাশে ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল, এখানে এসে এভাবে ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পরে হ্যাপি থাকবি? বল, তাহলে মেরে দে আমায়, আমি নড়বো না বিন্দু পরিমাণ। একটু ধমকিয়ে বলল কথাগুলো। আফরানের কথাগুলো শুনে আরিয়া এবার ফ্যাঁ ফ্যাঁ করে কাঁদতে লাগলো। আজব তো, এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আরিয়ার কান্না থামানোর কোনো নাম গন্ধ নেই। আফরান এবার আরো জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটু আওয়াজ করবি তো এখানেই মেরে দেবো। আরিয়া সেম ভাবে কাঁদতে চলেছে। আরে আমাকে কি ভয় পাও না একটুও? আজব তো, কথা না শুনলে কি হবে জানো তো? আরিয়া সেম ভাবে কেঁদেই চলেছে। দুজনের চেঁচামেচিতে জাফর আয়াস উঠে আফরানের রুমে আসলো। এসে আরিয়াকে কাঁদতে দেখে জাফর সাহেব তেতে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাত্রে মেয়েটাকে ডেকে এনে মারলে এটার কোনো মানে হয়? যে যেটার যোগ্য সেটা পাবেই। তোমরা এখানে আসলে কেন? আমি এই মেয়ের ন্যাকামো কান্না দেখতে ব্যস্ত। আশ্চর্য, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে? হ্যাঁ, আপনারা তো রাতে ওকে এভাবে তো রুমে ডাকলি কেন? এখন আর ছোট নেই আরিয়া। আজব তো, আমি ডাকতে যাব কেন ওকে? ও নিজেই তো এসেছে। আরিয়া নিজে এই রুমে আসবে? আমরা এত বছরও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আসছিস জেনেও এখানে আসবে? আশ্চর্য তো, আমি জানি কি ও কেন এসেছে। আরিয়া এখনো কেঁদে যাচ্ছে। এটাকে এখান থেকে নিয়ে বিদায় হতো। এভাবে কাঁদছে কেন? আমি কি করেছি? হ্যাঁ, তুই কি করতে পারিস সেটা 4 বছর আগেই দেখে নিয়েছি। আর শোন, ও এখন আমার হবু স্ত্রী, বুঝলি? ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, এক্সাম বাদই বিয়ে। এখন থেকে ওকে মারামারি হাত তোলা সব বাদ দে, ওকে? আমার হবু স্ত্রীর গায়ে কেউ হাত দেবে সেটা আমি মেনে নেব না, মাইন্ডেড। আয়াসের কথা আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছি। একে এখান থেকে নিয়ে ফুট, গেট লস্ট। আর তোর হবু বউকেও বলে দে যেন আমার রুমে যখন তখন না আসে। তোর রুমে নিয়ে যাস, ওর তো কিছু চাহিদাও থাকতে পারে, তাই না? আরফানের কথায় আয়েশের গা জ্বলে উঠে, দুহাত মুষ্টি করে দাঁত কটমট করতে থাকে। হচ্ছেটা কি এখানে? হ্যাঁ আফরান, তুমি কিন্তু সীমা লগ্ন করছো এবার। আমি সীমা আজ নয়, অনেক আগেই ছাড়িয়ে গেছি। সো গট ইট, এখন যাও এখান থেকে। আয়াস আরিয়াকে তুলে বলে। আরিয়া হেঁচকি তুলছে, যার কারণে কথা বলতে পারছে না কিছু। এখানে আর দাঁড়িয়ে না থেকে আয়াস আরিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। জাফর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আফরানের চোখ দুটো রক্তিম হয়ে আছে, তাতে ত্বক চেপে বিছানায় এক হাতে খুশি মেরে বলল, ড্যাম ইট। আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে, তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনো জানতে পারিনি, তবে কলেজ বা ভাবির বন্ধু বান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে, করেছে কে এসব? আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতা আমি বলেই আরিয়ার ক্ষতি করার চেষ্টা করেছিল। তার জন্যই আয়াসের সাথে এঙ্গেজমেন্টটা হতে দিলাম, যেন ভাবে যে আরও আমার সাথে নয়, আয়াসের সাথে কোনো রিলেশনশিপে আছে। কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছু জানে। আমার মনে হয় আপনার সাথে শত্রুতার কারণেই। দেখুন, দুটো খুনেই কিন্তু আপনাকে কিলার প্রমাণ করা হয়েছে। নো, কিলার প্রমাণ করার চেষ্টা করছে না। আমার মনে হচ্ছে আমাকে খারাপ প্রেজেন্ট করেছে, সেটাও আরিয়ার সামনে। কিন্তু লাভটা কি ওই শালার? এটাই তো বুঝতে পারছি না। আপনারা কারা? আরে ছাড়ুন বলছি। না করে মেয়ে দুটো আরিয়াকে গাড়িতে জোর করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত আরিয়া ক্লাসের মাঝে বের হয়েছিল, ভালো লাগছে না বিদায়। হঠাৎ দুটি মেয়ে এসে আরিয়াকে জোর করে গাড়িতে তুলে নিল। আরিয়া গাড়িতে বাড়াবাড়ি করার কারণে বেহুশ করে ফেলেছিল। আরিয়া চোখ খুলে চারদিকটা একবার প্রত্যক্ষ করে নিল। কোনো হোস্টেল মনে হলো। পাশ থেকে একজন মহিলা বলল, ম্যাম এখন কেমন লাগছে? আরিয়া আর মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? মহিলাটি কোনো উত্তর দিল না। কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। আরিয়া ভাবতে লাগলো, নিশ্চয়ই আমাকে কিডন্যাপ করেছে এনারা। কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণ কি?
কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালো। পর মুহূর্তে চোখ দুটো বিস্ময় সীমা পৌঁছায়। সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া আফরান চৌধুরী। আরিয়া চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতি বুঝি? বলে আরিয়ার গাল দুটো থাপ্পড় বসালো। তোর সাহস দেখে অবাক হলাম। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? আমাকে শুধু শুধু মেরে শান্তি পান আপনি? আমার তো কাজ নেই আর। আগে বল, এত সাহস কোথায় পেলি? 2 দিন ছাড় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস? হ্যাঁ, করেছি আমি। শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? কি করেছিস আবার প্রশ্ন করছিস? আরিয়া এবার আফরানের একদম সামনে গিয়ে ভীতহীন কণ্ঠে বলল, আফরান। হ্যাঁ করছি, 100 বার করবো। আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি? আরিয়ার হাত ধরে হাঁচকা টানে উল্টো ঘুরিয়ে আরিয়ার হাত দুটো ক্রস করে ধরে। আরিয়া পিছে আফরানের বুকে থেকে বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়েই ধরে তাতে তখন পিষে বলল, এখন ওই আংটি পরে আছিস, দেখাচ্ছিস তোর এঙ্গেজমেন্ট হয়েছে? ছাড়ুন বলছি, লাগছে আমার। আমার লাগে না? অন্য কারো নামে আংটি পরে ঘুরবি, আমি চেয়ে চেয়ে দেখবো? আরিয়ার আংটির ধাঁচে লেগে আঙুল থেকে রক্ত ঝরছে। প্লিজ ছেড়ে দিন, সত্যি বলছি, খুব ব্যথা পাচ্ছি। আফরান আরো শক্ত করে ধরে ধরে বলল, বছর আগে শরীরে ব্লেড দিয়ে এঁকেছিলাম, মনে নেই? এখন আবার ছেলেদের ছোঁয়া লাগাচ্ছিস শরীরে? আপনি ভুল বুঝছেন আমাকে। আপনি ছাড়া কেউ ছোঁয়নি আজ অব্দি। আফরান এবার সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে একদম না। তোর এখন ডাবল শাস্তি পাওয়া উচিত, তাই না বল? হাতে লাগছে তো, আঙুলগুলো ভেঙেই যাবে। এবার ছাড়ুন বলছি, আমি মিথ্যা বলছি না। তা কাল রাতে কি আয়াস তোকে পালকি করে রুমে নিয়েছিল? হঠাৎ করে আরিয়ার গলা স্বাভাবিক হয়ে আসে। আরে আপনি কি সত্যি জেলাস? আফরান আরিয়ার কথা থতমত খেয়ে যায়। বলুন, আপনি জেলাস? সত্যি বলুন। এখন ব্যথা হচ্ছে না? আফরান আরিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। আরিয়ার চোখ থেকে জল পড়ছে। চোখ বন্ধ করে ঠোঁটে হালকা হাসি রেখে আবার বলল, বলুন, আপনি জেলাস ফিল করছিলেন আয়ুষ ভাইয়া আমাকে কোলে নেয়াতে? আফরান আরিয়ার স্বাভাবিক কণ্ঠ দেখে অবাক হলো। বাম দিক থেকে মাথাটা একটু সামনে নিয়ে আরিয়াকে দেখার চেষ্টা করলো, সফল হলো। তাতে আরিয়ার চোখ বন্ধ, চোখ থেকে পানি গড়াচ্ছে বুকে। আফরান এবার মাথা ঘুরিয়ে নিচের দিকে আরিয়ার আঙুলের দিকে তাকালো। সাদা ফ্লোর লাল টকটকে রক্তে বিভোর। সঙ্গে সঙ্গে আরিয়াকে একটু হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। আরিয়া চাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আফরান জায়গা ছেড়ে বারান্দায় গিয়ে কাকে যেন ফোন দিল। মিনিটের মাথার কেউ একজন এসে ফার্স্ট এড বক্সটা দিয়ে যায়। আফরান ব্যান্ডেজ বের করে আরিয়ার পায়ের কাছে বসে। আফসোসের মুখ নিয়ে আরিয়ার কেটে যাওয়া আঙুল দুটো ধরে নিজের সামনে আনে। আফরান ব্যান্ডেজ করতে যায়। আরিয়া হাত সরিয়ে নিয়ে বলে, আগে আমার উত্তর দিন। পাগলামো বন্ধ করো, হাতটা দাও। অনেকখানি কেটে গেছে, রক্ত ঝরছে অনেক। বুঝুক, ঝরতে দিন, সমান সমান করতে দিন। কি বলছো তুমি নিজেই জানো। শুধু হাত দিতে বলেছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর বাড়াবাড়ি করো না। আরিয়া ঝুলন্ত পা দুটো গুটিয়ে খাটের উপর এনে আসন করে বসে বলল, যদি না বলেন এভাবেই থাকবো বলে দিলাম। আফরান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক আছে, লাগবে না, আমি জোর করেই নিয়ে নেব বলে আরিয়া হাত ধরতেই যায়, কিন্তু আরিয়া হাত ছড়িয়ে নেয়। আফরান আবারও চেষ্টা করতে ধরতে আরিয়া এইদিক ওইদিক হাত ছড়াচ্ছে আর মিটিমিটি হাসছে। আফরান অনেক চেষ্টায়ও না পেরে খাটের উপর উঠে আরিয়ার পেছনে বসে। আরিয়ার কাঁধের উপর থুতনি রেখে 2 পা 2 দিক থেকে দিয়ে আরিয়াকে কোলে উঠে আঁকড়ে ধরে। বাম হাত ধরে পড়ল। আরিয়া কিছুই বলল না। এভাবেই বসেই আফরান আরিয়ার আঙুল ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশি ব্যথা পেয়েছো? তাহলে ভুল করো কেন এত? তুমি যদি আমার মতো করে চলো, আমি কিছু বলবো না? তাহলে অন্য লোকের নাম করা রিং কেন হাতে পড়তে হবে? এঙ্গেজমেন্টটা না হয়ে গিয়েছে কোনো রকম, তাই বলে সারাদিন পরে থাকতে হবে? আরিয়া বাধ্য মেয়ের মতো বসে আছে। আর যেন না দেখি কারো কোলে এভাবে উঠে যেতে। এত সস্তা কেন বানাও নিজেকে? তোমার শরীরটা কি সবার জন্য? না। তাহলে কেন অন্য ছেলের ছোঁয়া শরীরে নাও? আমি কি বলেছিলাম আমাকে নিতে? আমি তো উঠতে চাইনি। হেঁচকির কারণে কথা বলতে পারছিলাম না বলে আর কিছু বলিনি।
এত কাঁদতে হবে কেন? আরিয়া কিচ্ছু বলল না। আর যেন না দেখি এমন করে কাঁদতে, ঠিক আছে? ওকে